হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটা রিলিজ হওয়া জমজমাট ড্রামা নিয়ে। এই ড্রামার নায়ক যেমনই হ্যান্ডসাম, নায়িকাও তেমনই কিউট। ও হ্যাঁ, তোমরা তো নায়িকাকে চিনেই থাকবে, ও হলো আমাদের আয়ু উন্নি। তোমরা কে কে আয়ুর ফ্যান আছো এক্ষুনি কমেন্ট করে ফেলো, আর আমি তার মধ্যে ভিডিওটা শুরু করি। ড্রামাটি শুরু হয় প্রাচীন কোরিয়ার সভ্যতার সময়কে কেন্দ্র করে। জোসান রাজবংশ একটানা ৬০০ বছর ধরে শক্তভাবে তখন কোরিয়ায় রাজত্ব করেছে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের ক্ষমতা কমে যায়, কারণ দেশে সাংবিধানিক রাজতন্ত্র চলে আসে। এখন রাজপরিবার শুধু নামেই আছে, আসলে তারা শুধু আনুষ্ঠানিকতার একটা প্রতীক। যদিও সমাজের নিয়ম অনুযায়ী তারা যেহেতু অনেক ধনী, তো সেদিক থেকে দেখতে গেলে এখন তাদের প্রভাব খুব একটা কমও নয়। এরপরই আমাদেরকে রয়্যাল একাডেমি নামের একটা ধনীদের স্কুল দেখানো হয়, যেখানে আজ এক্সামের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সেখানে মিনচে নামের এক ধনী পরিবারের ছেলেকে দেখা যায়, যে কিনা সেকেন্ড হয়েছিল, আর ফার্স্ট এসেছিল হিজু নামের একটি মেয়ে। তখনই হিজু সেখানে চলে আসে, যে হলো ধনী সিয়ংতে পরিবারের মেয়ে, আর এই রয়্যাল একাডেমির একদম টপ স্টুডেন্ট। তবে সমস্যা হলো হিজু সিয়ংতে পরিবারের অবৈধ সন্তান, যার কারণে ওকে সব জায়গায় ছোট হতে হয়। তবে এই রেজাল্টে সবচেয়ে বেশি জ্বলে যায় মিনচের, কারণ ও সেকেন্ড হয়েছিল। মিনচে যদিও পড়ালেখায় খুব ভালো, কিন্তু সবসময় ও হিজুর পরে দ্বিতীয় হয়, তাই ভিতরে ভিতরে ওর আগে থেকেই রাগ জমে আছে। তো হিজু এবার নিজে থেকেই তার কাছে যায়, একদম কনফিডেন্ট স্টাইলে দাঁড়িয়ে মিনচেকে খোঁচা দেয় আর বলে, যেটা পারো না সেটা মেনে নেওয়াই ভালো। এই কথা শুনে মিনচে একদম রেগে হিট হয়ে যায়, আর হিজুর নিচু পরিবার এবং হিজুর ব্যাকগ্রাউন্ড নিয়ে খোঁচা দেয়, তাকে অপমান করতে চায়। কিন্তু হিজু এসব কথায় একদম শান্ত থাকে। ও উল্টো হাত বাড়িয়ে মিনচের এলোমেলো কলার ঠিক করে দেয়, আর ঠান্ডা গলায় বলে, একজন নামী নোবেল পরিবারের ছেলে হয়ে এই অবস্থা, দেখতে খুবই লুজ তুমি, আর সবসময় আমার কাছে হারো, তোমার লজ্জা লাগে না? এই কথা শুনে মিনচে তো আরও বেশি রেগে যায়। এই ঘটনার পরই হিজুকে ডাকা হয় প্রিন্সিপালের অফিসে। বাইরে থেকে মনে হয় প্রিন্সিপাল হিজুর একটানা প্রত্যেকবার ফার্স্ট হওয়া নিয়ে কথা বলবে, কিন্তু আসলে প্রিন্সিপালটা অনেক বেশি চালাক আর খারাপ। তিনি একটা দামি এবং পুরনো অ্যান্টিক পিস দেখায়, আর বলে এটা অনেক আগে একটা বিখ্যাত কারিগর বানিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই কারিগর আসলে ছিল এক নিচু স্তরের নর্তকীর ছেলে। সে যতই বড় কোনো কারিগর হোক না কেন, বংশের দিক থেকে সে নিচু স্তরেরই ছিল। এরপর প্রিন্সিপাল একটা অদ্ভুত হাসি আর ইচ্ছাকৃতভাবে চাপ দিয়ে হিজুকে সেই অ্যান্টিক পিসটা ধরিয়ে দেয়। আসলে এটা একটা নীরব অপমান ছিল। প্রিন্সিপাল হিজুকে বোঝাতে চায়, হিজু যতই পড়াশোনায় ভালো হোক না কেন, আসলে হিজু সাধারণ মানুষের চেয়েও নিচু স্ট্যাটাসের মানুষই থাকবে, যেহেতু অবৈধ সন্তান। হিজু চুপচাপ সেটা হাতে নেয়, কিন্তু ওই জায়গা থেকে বের হওয়া মাত্রই ও ঠান্ডা মাথায় সেটা ফেলে দেয়। হিজু একদমই চায় না কেউ ওর জন্ম বা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওকে ছোট করে দেখুক। সময় এভাবেই চলে যায়। আগে যে হিজু স্টুডেন্ট ছিল, সেই হিজু এখন একটা পাওয়ারফুল ফিমেল সিইও হয়ে গেছে। হিজু এখন একটা নামকরা ফ্যাশন আর কসমেটিক কোম্পানি ক্যাং গ্রুপ নিজে চালায়। এমনই একদিন একটা মিটিংয়ে স্টাফরা টেনশনে রিপোর্ট দেয় যে এবার তাদের প্রোডাক্ট সেল প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে হেরে গেছে, কারণ প্রতিপক্ষ কোম্পানি একজন বিখ্যাত সেলিব্রিটি লুয়ের সাথে কন্ট্রাক্ট করে পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। হিজু তখন ঠান্ডা গলায় শুধু একটা কথা বলে, মানে আমরা একদম পরিষ্কারভাবে হেরে গেছি, তাই তো? এবার এক সেকেন্ডও নষ্ট না করে হিজু তার টিমকে অর্ডার দেয়, প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা আঘাত দিতে হবে এবং ইনফরমেশন খুঁজে বের করতে হবে। এবার হিজুর টার্গেট সেই ফিমেল সেলিব্রিটি লু, যে ওদের কোম্পানির অফার রিজেক্ট করে প্রতিপক্ষ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। হিজু সরাসরি বলে দেয়, প্রয়োজনে যত খারাপ পদ্ধতিই হোক, ওই লু নামের মেয়ের সব দুর্বল দিক আর গোপন তথ্য খুঁজে বের করতে হবে, যাতে তার ইমেজ নষ্ট করে প্রতিপক্ষ কোম্পানিকে ধ্বংস করা যায়। হিজু আরও বলে, কাস্টমারদের মিসিং আউট ফিল করানোর জন্য আমাদের প্রোডাক্ট মার্কেট থেকে অর্ধেক সরিয়ে দাও, যাতে মার্কেটে আমাদের প্রোডাক্টের হাহাকার পড়ে যায়। তবে এতে করে কোম্পানির গুদামে অনেক মাল পড়ে থাকবে, আর ফাইন্যান্সিয়ালি অনেক রিস্কও হতে পারে। তবুও হিজু বলে, সব প্রোডাক্ট যদি নষ্ট করতে হয় তাও করো, প্রয়োজনে পুড়িয়ে ফেলো বা গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দাও, তাও আমি যা বলেছি সেটাই করো। সব শেষে হিজু ঠান্ডা গলায় বলে, টাকা ওর নিজের,
আর ও নিজেই ঠিক করবে সেটা কিভাবে ব্যবহার করা হবে। মিটিংটা তখন একদম টানটান অবস্থা, সবাই চাপের মধ্যে আছে। ঠিক তখনই হিজুর অ্যাসিস্ট্যান্ট হেজং ঢুকে বলে, আজ কিং ইউনের ৮ম জন্মদিন উপলক্ষে আমাদেরকে পার্টিতে ইনভাইট করা হয়েছিল, তো সেখানে যাওয়ার সময় হয়ে গেছে। এবার এটা শুনে বের হওয়ার আগে হিজু বলে, আমার এখনও একটা কাজ বাকি আছে। হিজু চায় বড় একটা মিডিয়ায় ঝড় তুলতে, তাই হিজু অর্ডার দেয় সব জায়গায় খবর ছড়িয়ে দিতে হবে যে কাং গ্রুপের উত্তরাধিকারী রাজপ্রাসাদের বার্থডে পার্টিতে যাচ্ছে। এদিকে একই সময় আমরা রাজপ্রাসাদের সিন দেখি, যেখানে আমাদেরকে গ্র্যান্ড প্রিন্স ইয়ানকে দেখানো হয়, যে কেবলমাত্র শিকার করে ফিরেছে। সে তখন শরীর থেকে রক্ত ধুয়ে নিতে থাকে। বাইরে তার সমস্ত সার্ভেন্টরা খুবই টেনশনে আছে, কারণ রয়্যাল পার্টি শুরু হতে বেশি সময় নেই। ইয়ানের বিশ্বস্ত গার্ড জৈহুন দৌড়ে এসে জিজ্ঞেস করে, জন্মদিনের পার্টির জন্য আপনি রেডি তো? তবে ইয়ান খুবই অলসভাবে বলে, সকালের শিকারের পরে আমি এখন খুবই ক্লান্ত, এখন শুধু একটু ঘুমাতে চাই। ইয়ানের এই উদাসীনতায় জৈহুন প্রায় রেগেই যায়, কিন্তু ইয়ান কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাজপ্রাসাদের বাইরে মিডিয়া আর সাংবাদিকরা লাল কার্পেট ঘিরে ফেলেছে, চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ। হঠাৎ একটা লাল সুপার কার এসে রাজপ্রাসাদের গেটের সামনে থামে। গাড়ির দরজা খুলতেই হিজু নেমে আসে, একদম ফুল অ্যাটিটিউডের সাথে। হিজুর পরনে লাল স্টাইলিশ স্যুট, যা বাকিদের সাদামাটা ফর্মাল ড্রেসের একদম বিপরীত। সাংবাদিকরা ফিসফিস করতে থাকে, কেউ সমালোচনা করে, আবার কেউ বলে হিজু বেশি অ্যাটেনশন নিতে এরকম সেজে গুজে এসেছে। কিন্তু হিজু এসব কথা একদমই পাত্তা দেয় না আর নিজের মতো পোজ দিতে থাকে। একই সময়ে কোম্পানির হেড অফিসে হিজুর মিডিয়া টিম ফুল স্পিডে কাজ করছে। তারা পাগলের মতো টাইপ করছে, সোশ্যাল মিডিয়ায় হিজুর প্রশংসা করে পোস্ট ছড়িয়ে দিচ্ছে, আর হিজুর স্টাইলিশ পোশাক, ব্যাগ, জুতা সব কিছু নিয়ে হাইপ তৈরি করছে। এই মিডিয়া স্ট্র্যাটেজির কারণে হঠাৎ করেই অনলাইনে হিজুর ট্রেন্ডিংয়ে চলে আসে। মানুষ হিজুর নাম সার্চ করতে শুরু করে, আর হিজু যা কিছু পড়েছিল সবই কয়েক মিনিটের মধ্যেই সোল্ড আউট হয়ে যায়। তারপর একের পর এক নিউজ আর আর্টিকেল বের হতে থাকে, ক্যাং গ্রুপের উত্তরাধিকারী রাজপ্রাসাদের পার্টিতে উপস্থিত হয়েছে এই শিরোনাম নিয়ে। এরপর হিজুর রাজপ্রাসাদের ভেতরে ঢুকতেই অভিজাত পরিবারের মহিলারা হিজুকে নিয়ে ফিসফিস করতে শুরু করে। তারা ইচ্ছে করে হিজুর পেছনে দাঁড়িয়ে অপমানজনক কথা বলতে থাকে। তারা বলে হিজু আসলে একটা অবৈধ সন্তান, সিয়ংতে পরিবারের চেয়ারম্যান আর তার এক গার্লফ্রেন্ডের অবৈধ সম্পর্কে জন্ম নেওয়া সন্তান। পরে অনেক দেরিতে হিজুকে পরিবারে গ্রহণ করা হয়েছে। তাদের চোখে হিজু নিচু রক্তের মানুষ, তাই হিজু যতই চেষ্টা করুক তারা হিজুকে ঘৃণাই করবে। এমনকি তারা হিজুকে পাগল আর নাটকবাজ বলেও অপমান করে। কিন্তু হিজু শান্তভাবে দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ হিজুর হাতে থাকা গ্লাসটা ও ঠান্ডা মাথায় ভেঙে ফেলে আর হাসি মুখে তাদের দিকে অভিবাদন জানায়, যাতে সবাই অস্বস্তিতে পড়ে সরে যায়। এরপর হঠাৎ পিছন থেকে একটা কটূক্তিমূলক কণ্ঠ আসে। আসলে সে হলো হিজুর সৎ ভাই, যার নাম তেজুন, যে একই বাবার কিন্তু অন্য মায়ের সন্তান। তেজুন মুখে মিথ্যা হাসি নিয়ে এসে ব্যঙ্গ করে বলে, আমার কোম্পানি এখন তোমার ব্র্যান্ডকে টপকিয়ে গেছে। হিজু একদম শান্তভাবে জবাব দেয়, তোর কোম্পানি যতই দাম কমিয়ে বড় বড় বিজ্ঞাপন দিয়ে সস্তা অফার দিয়ে মার্কেট দখল করতে চেষ্টা করুক, তবুও আমার ব্র্যান্ডই সবসময় কাস্টমারের পছন্দের শীর্ষে থাকবে। তেজু তখন হিজুকে অপমান করার জন্য হিজুর জন্ম পরিচয় নিয়ে কথা টানে আর অপমান করে বলে, তুমি নিজের মর্যাদা হারাতে চাও না শুধু নিজের অহংকারের কারণে। তেজুন ভেতরে ভেতরে খুবই বিরক্ত আর ক্ষুব্ধ। ও মনে মনে ভাবে, বড় লাক্সারি স্ট্র্যাটেজি আর জাঁকজমক দেখিয়ে হিজু আসলে নিজের ভুয়া আর সস্তা ব্যবসাকে ঢেকে রাখছে। তারপরও পরক্ষণেই তেজু বাইরে থেকে ভালো ভাইয়ের মতো অভিনয় করে বলে, যাই হোক, আমরা তো ভাই বোন, তাই না? এই কথা শুনে হিজু আরও বেশি ঘৃণা অনুভব করে আর ঠান্ডা গলায় তেজুকে অপমান করে বলে, তোর ফাঁকা নীতি কথা আমার কানে শুধু কুকুরের ঘেউ ঘেউয়ের মতো লাগে। আর যদি তুই ঘেউ ঘেউ করতেই চাস, তাহলে ভালো হয় নিজের গলায় কুকুরের মতো শিকল পরে সারা জীবন কুকুর হয়ে থাক। হিজু পরিষ্কারভাবে বলে, আমি এমন জীবন বাঁচব যেটা আমার নিজের অবস্থানের যোগ্য, অন্য কারোর অবস্থানকে সুবিধা দেওয়ার জন্য না, যেমনটা তুই করেছিস।
বড়লোক ফ্যামিলির মেয়েকে বিয়ে করে। ঠিক তখনই প্রাসাদের সার্ভেন্টরা ঘোষণা দেয় সব অতিথিদেরকে রাজসভায় প্রবেশ করতে বলা হয়েছে। এদিকে অভিজাতরা এবং রাজপরিবারের সদস্যরা সবাই মিলে বিশাল রাজসভায় একসাথে জড়ো হয়। হিজুকে সেখানে বসানো হয় একদম কোণার দিকে, কারণ হিজুর জন্ম পরিচয় নিচু বলে ধরা হয়। কিন্তু তখনও অনুষ্ঠান শুরু হতে পারেনি, কারণ প্রিন্স ইয়ান এখনও উপস্থিত হয়নি। সবাই ফিসফিস করে বলতে থাকে, ইয়ান আবার কি করছে, কেন সে এত দেরি করছে। ঠিক তখনই ঘোষণা আসে, প্রিন্স ইয়ান আসছে। বড় দরজা খুলে যায়, সবাই একসাথে সেদিকে তাকায়। কিন্তু সবাই অবাক হয়ে যায়, কারণ ইয়ান রাজকীয় পোশাক না পরে নিজের শিকারে যাওয়ার পোশাক পরেই সেখানে ঢোকে। এই দৃশ্য দেখে পুরো হল জুড়ে আলোচনা আর সমালোচনা ছড়িয়ে পড়ে। শুধু ছোট কিং ইউন সরলভাবে হাত নেড়ে ইয়ানকে ডাকতে থাকে যে তার প্রিয় চাচা এসেছে। আসলে এই বাচ্চাটাই হলো কিং আর ইয়ানের ভাতিজা। মূলত ইয়ানের ভাই আগে রাজা ছিল, তবে সে মারা যাওয়ার পরে তার ছেলে ইউন এখন রাজা হয়েছে। ইয়ান সামনে গিয়ে ইউনের পাশে থাকা রাজমাতার সামনে মাথা নত করে অভিবাদন জানায়, যে কিনা সম্পর্কে ইয়ানের ভাবি হয়। কিন্তু রাজমাতা তার এই অগোছালো পোশাক দেখে খুবই বিরক্ত হয় আর জিজ্ঞেস করে, তুমি কেন এমন পোশাক পরে এসেছো। ওনার কথায় বোঝা যায় ইয়ানকে উনি তেমন একটা সহ্য করতে পারে না। ইয়ান একদম শান্তভাবে কাঁধ ঝাঁকায় আর বলে, এটা তো সেই কাপড় যেটা নিজে আগের রাজা আমাকে উপহার দিয়েছে, মানে আমার ভাই। ইয়ান ইচ্ছে করে একটু খোঁচা দিয়ে বলে, এটা কি রাজমাতার পছন্দ হয়নি। এবার এই কথার পর পুরো পরিবেশ একদম টান টান হয়ে যায়। রাজমাতা নিজের রাগ চেপে রাখার চেষ্টা করে, কারণ তিনি সবার সামনে নিজের সম্মান নষ্ট করতে চায় না। রাজমাতা কঠিন গলায় ইয়ানকে রাজদরবারের নিয়মকানুন মনে করিয়ে দেয়, কিন্তু ইয়ান কোনো ভয় না পেয়ে সরাসরি তার দিকে তাকায় এবং তার লম্বা উপদেশের মাঝখানেই কথা কেটে বলে, আপনারা সবাই এখন নিজেদের জায়গায় গিয়ে বসতে পারেন, আর এখন আলোচনা বন্ধ করে অনুষ্ঠান চালানো উচিত। তবে তার এই আচরণে রাজমাতা বাধ্য হয়ে চুপ হয়ে যায়, যদিও ভেতরে ভেতরে সে রেগেই ছিল। দূরে এক কোনায় দাঁড়িয়ে হিজু এই পুরো ঘটনাটা দেখছিল। ইয়ানের এই দাপুটে আচরণ হিজুর চোখে আলাদা আগ্রহ তৈরি করে। হিজু বুঝতে পারে ইয়ানও ওর মতোই নিয়ম ভাঙতে পছন্দ করে। এরপর পুরো দেশে সবাই কিং ইউনের ৮ম জন্মদিন উপলক্ষে উৎসবের মধ্যে ডুবে যায়। চারদিকে বড় বড় অনুষ্ঠান, আলো, উৎসব আর ছুটি। রাস্তাঘাট ভরে যায় মানুষ আর গাড়িতে। রাজপ্রাসাদের ভেতরে ছোট কিং ইউন মন দিয়ে নিজের ইচ্ছা আর প্রার্থনা লিখছে, আর রাজমাতা ইয়ান এবং পুরো দেশের মানুষের জন্য শান্তি কামনা করছে। বাইরে আতশবাজির আলোয় নদীর পাশে দাঁড়িয়ে ইয়ান নীরবে প্রার্থনার কাগজ পোড়ায়, আর আকাশে রঙিন আতশবাজি ছড়িয়ে পড়ে। দূর থেকে হিজু চুপচাপ দাঁড়িয়ে ইয়ানের দিকে তাকিয়ে থাকে। হিজু চোখ অজান্তেই ইয়ানের দিকে আটকে যায়। এরপর হিজু একা এক কোনায় গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই প্রধান মিনিস্টার মিন দংউ অন্য অতিথিদের সাথে কথা বলতে বলতে হিজুকে দেখে ফেলে আর এগিয়ে আসে। হিজু হাসি দিয়ে মজা করে তার নতুন পদ নিয়ে কথা বলে। আসলে ওরা দুজন স্কুলে একে অপরের ক্লাসমেট ছিল। মিন দংউ একটু অস্বস্তিতে পড়ে যায় আর হিজুকে জিজ্ঞেস করে, তোমাকে এতক্ষণ দেখা যাচ্ছিল না কেন পার্টিতে। হিজু এতে অভিযোগ করে বলে, আমাকে ভিআইপি সিট না দিয়ে একদম পিছনের কোনায় বসানো হয়েছিল। এটা শুনে দংউন হালকা হাসি দিয়ে বলে, সামনের সারিতে বসা মানে যতটা সম্মানে ততটা ঝামেলারও। সবার সামনে বসে ভদ্রভাবে বসে থাকা, ঘুমানোর মতো অবস্থাতেও চোখ খুলে রাখা, এই পুরো ব্যাপারটাই যেন এক ধরনের কষ্ট হয়ে দাঁড়ায়। তাই পিছনে বসাটাই ভালো। তবুও দংউ হালকা করে হিজুকে সতর্ক করে দেয়, তোমার পরা লাল রঙের পোশাকটা আসলে প্রাসাদের একটা আনুষ্ঠানিক নিয়ম ভেঙেছে, যা প্রকাশ্যে সমস্যা তৈরি করতে পারে। কিন্তু হিজু একদম শান্তভাবে বলে, আমি এই ধরনের বিতর্কই পছন্দ করি। হিজুর এই নির্ভীক আচরণে দংউন শুধু মাথা নেড়ে হালকা হাসে, কিছু বলার চেষ্টা করে না। সে হিজুকে বলে, অনুষ্ঠান শেষে একসাথে খেতে যাবে। এরপর সে ভিড়ের অন্যদিকে চলে যায়। ঠিক তখনই দংউ দেখে ইয়ান চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে আছে এবং আকাশের তারা দেখছে, যেন সব কোলাহল থেকে দূরে। দংউ ইয়ানকে দেখে দীর্ঘশ্বাস ফেলে এবং মনে করিয়ে দেয়, আপনি রাজপরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখা দরকার। ইয়ান হালকা মজা করে বলে, এখনও অনেক মেয়েই আমাকে পছন্দ করে, তাই না?
দংউ হাসতে হাসতে বলে, তার বলতে মেয়েদের সংখ্যা তো গুণে শেষও করা যাবে না। কিন্তু হঠাৎই ইয়ানের মুখের হাসি মিলিয়ে যায়। ও গম্ভীরভাবে বলে, সম্ভবত আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে বাধ্য করা হবে, কারণ রাজমাতা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, রাজপরিবারের নিয়ম অনুযায়ী যে রাজপরিবারের সদস্য বিয়ে করে তাকে প্রাসাদ ছেড়ে বাইরে থাকতে হয়। এমনটা হলে ইয়ান আর ছোট কিং ইয়নের দায়িত্ব নেওয়ার জায়গায় থাকতে পারবে না। আর তখন পুরো বিশাল প্রশাসনিক দায়িত্ব, যেটা ইয়ান এখন নিজে সামলাচ্ছে, সব কিছু পড়বে দংউনের ঘাড়ে। এবার ভবিষ্যতে চিন্তা করে দংউন ভয় পেয়ে যায় এবং ঘামতে থাকে আর বারবার না করে মাথা নাড়াতে থাকে। ঠিক তখনই ইয়ান শান্তভাবে পরিস্থিতি নিজের হাতে নিয়ে নেয় আর ইচ্ছে করে একটা চাল চালে। ও দংউনকে বলে, আমার বিয়ের প্রস্তাবগুলো সব তুমি প্রত্যাখ্যান করবে, কারণ রাজপরিবারের নিয়ম অনুযায়ী কোনো বিয়ে হলে সেটা মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের অনুমতি ছাড়া সম্ভব নয়। এগুলো বলে ইয়ান শান্তভাবে সেখান থেকে চলে যায়। আর দংউ বিরক্ত হয়ে মনে মনে ইয়ানের ঘুরিয়ে কথা বলা আর ভয় দেখানোর কৌশলকে গালি দিতে থাকে। আসলে ইয়ান বিয়ে করবে না বলেই দংউনকে একটু ভয় দেখিয়ে গেল, যাতে ইয়ানের বিয়েও আটকায়। এদিকে হিজু রাজপ্রাসাদের ভেতরে ঘুরতে ঘুরতে ভুল করে একটা নির্জন জায়গায় চলে যায়। ও তখন নেটওয়ার্ক খুঁজছিল। হঠাৎ ওর পেছন থেকে একটা ঠান্ডা আর কড়া কণ্ঠ শোনা যায়। এতে হিজু চমকে যায় আর ঘুরে দেখে সামনে দাঁড়িয়ে ইয়ান, যার চোখ খুবই সন্দেহ ভরা আর কঠিন। হিজু একটু ঘাবড়ে গিয়ে মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে বলে, আসলে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু ইয়ান তাকে ছাড়ে না আর জোর করে হিজুকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে এবং এখানে কি করছো? চাপের মুখে হিজু সত্যি বলে দেয়, আমি রাজপ্রাসাদের কেউ না, শুধু বাইরে থেকে পার্টির ইনভিটেশনে এসেছিলাম। এটা শোনার পর ইয়ান আরও রেগে যায় আর বলে, কোনো বাইরের মানুষকে এই নিষিদ্ধ জায়গায় আসার পারমিশন আমি দেইনি। তারপর ও ঠান্ডা গলায় হিজুকে আলটিমেটাম দেয়, 3 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যাও, না হলে আমি নিজেই ব্যবস্থা নেব। ইয়ান আরও বলে, এটা আমার শেষ দয়া, কারণ ইউনিভার্সিটিতে থাকাকালীন আমি তোমাকে আরও একবার দয়া করেছিলাম, আর আমি তোমার ইউনিভার্সিটির সিনিয়র। হিজু এবার এটা নিয়ে ভাবতে থাকে। ঠিক সেই সময় ইয়ান কাউন্টডাউন শুরু করে দেয়, কিন্তু 3 সেকেন্ড শেষ হওয়ার আগেই হঠাৎ দূরে বিশাল এক বিস্ফোরণের শব্দ হয়। সব কিছু কেঁপে ওঠে, আগুন আর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। ইয়ান সাথে সাথে হিজুকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে এবং নিজে দৌড়ে ঘটনাস্থলে যায়। এদিকে রাজপ্রাসাদের মূল হলে বিশাল আগুন জ্বলছে। উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। নিরাপত্তা বাহিনী সবাই মিলে প্রাণপণ চেষ্টা করছে ভেতরে থাকা আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য। ইয়ান দৌড়ে সেখানে আসে। ওর চোখে তখন ভয় আর অস্থিরতা স্পষ্ট। হঠাৎ ইয়ানের মনে অতীতের সেই ভয়ঙ্কর ঘটনা ফিরে আসে। আগের রাজাও মানে ইয়ানের ভাই আগুনে পুড়েই মারা গিয়েছিল। ভয়ে ইয়ানের মাথায় আবারও ঘুরপাক খেতে থাকে। ঠিক তখনই রাজমাতা হঠাৎ দৌড়ে সেই ইয়ানের গালে জোরে একটা চড় মেরে বসেন। রাগে কাঁপতে কাঁপতে তিনি ইয়ানকে কঠিনভাবে সব কিছুর জন্য দোষ দেয় আর চিৎকার করে বলে, তুমি কি আরেকজন রাজাকেও মারার পরিকল্পনা করেছো? এই সময় হঠাৎ ইউন ডাক দেয়, মা। এটা শুনে রাজমাতার সাথে সাথে শান্ত হয়ে যায়। তিনি দৌড়ে গিয়ে ইউনকে জড়িয়ে ধরে আর স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর ইয়ান সেখানে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া করে না। দূর থেকে দংউ সব কিছু নীরবে পর্যবেক্ষণ করতে থাকে। তার চোখেও তখন গভীর চিন্তার ছাপ দেখা যায়। এই দৃশ্যটা হিজুও দৌড়ে এসে নিজের চোখে দেখে ফেলে আর পুরো ঘটনা দেখে একদম শক হয়ে যায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝে দংউ সাথে সাথে অর্ডার দেয়, মিডিয়াকে কড়াভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে কোনো ধরনের গুজব বা ষড়যন্ত্রের কথা ছড়াতে না পারে। বিশেষ করে 3 বছর আগে আগুনে আগের রাজার মৃত্যুর ঘটনা এখনও মানুষের মনে তাজা হয়ে আছে, তাই আবারও নতুন করে কিছু ছড়ালে সমস্যা হয়ে যাবে। এবার রাজপ্রাসাদ থেকে বের হওয়ার সময় হিজু নিজের সেফটি নিয়ে চিন্তা একদমই করে না। ওর অ্যাসিস্ট্যান্ট হেজং বারবার ইয়ানের খবর জানতে চায়। এতে হিজু একটু বিরক্ত হয়ে যায়। হেজং কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি আগে থেকেই কোনো সমস্যা ছিল? হিজু চুপচাপ গাড়ির সিটে মাথা ঠেকিয়ে ঠান্ডা গলায় বলে, না, ও শুধু ভীষণ বিরক্তকর একজন মানুষ। এরপর গল্পটা একটু ফ্ল্যাশব্যাকে যায়, যখন তারা স্কুলে পড়তো। এক রাতে হিজু লুকিয়ে একটা চাবি ব্যবহার করে স্কুলের আর্চারি মাঠে ঢুকে পড়ে।
তবে ও বারবার চেষ্টা করলেও ঠিকমতো টার্গেট লাগাতে পারছিল না, তাই একটু হতাশ হয়ে পড়ে। আসলে ও আর্চারি প্রতিযোগিতায় নাম দিয়েছে। ঠিক তখনই পেছন থেকে ইয়ান এসে হাজির হয় আর কড়া গলায় জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছো? এই কথা শুনে হিজো দৌড়ে পালাতে যায়, কিন্তু ইয়ান ওকে থামিয়ে দেয় আর বলে, ধরা পড়ার পর পালিয়ে যাওয়ার চেয়ে শাস্তির মুখোমুখি হওয়ায় সাহসিকতার পরিচয়। হিজো নিজেকে সামলে নেয়, তারপর পরিষ্কারভাবে নিজের পরিচয় দেয়, আমি জুজাক হাউসের 9 গ্রেডের স্টুডেন্ট। আসলে আমি আর্চারি প্রতিযোগিতায় নাম দিয়েছি, তাই এখানে প্র্যাকটিসের জন্য এসেছিলাম। কিন্তু ইয়ান একটুও নরম হয় না আর ঠান্ডা গলায় একের পর এক স্কুলের রুলস বলতে শুরু করে। হোস্টেলের কারফিউ, 11টার পরে অনুমতি ছাড়া এমন জায়গায় আসা নিষেধ, আর এসব করলে কড়া শাস্তি পেতে হবে। ঠিক তখন হিজু তাকে থামিয়ে দিয়ে জোর গলায় কথা বলে আর উল্টো প্রশ্ন করে বসে, আপনিও তো রুলস ভেঙে এখানে দাঁড়িয়ে আছেন, তাহলে কি এখন আপনাকেও শাস্তি পেতে হবে? হিজুর এই তীক্ষ্ণ কথার জবাবে ইয়ান একদম শান্তভাবে নিজের জামা থেকে একটা পারমিশন পেপার বের করে, যেখানে লাল সিল মারা, মানে প্রিন্সিপাল নিজ থেকে ইয়ানকে সব জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছে। এটা দেখে হিজু একদম অবাক হয়ে যায়, তার সাথে ওর অনেক রাগও হয়। হিজু তখন তার চুরি করা চাবিটা দেখায় আর বলে, আমি এটা মিন্সের কাছ থেকে পেয়েছিলাম, আর আমি এটাই বুঝতে পারছি না কিভাবে মিন্সে এই জায়গার আলাদা একটা চাবি পাই, যেখানে রুলস অনুযায়ী 11টার পরে ডর্ম থেকে বের হওয়া নিষেধ। কিন্তু আপনার হাতে এই অনুমতির কাগজ দেখে আমি বুঝে গেছি এই সব সুযোগ সুবিধা শুধু ক্ষমতাবানদের জন্য, আমার মতো মানুষের জন্য না। চোখে জেদ নিয়ে হিজু বলে, আমি এসব প্রিভিলেজ ব্যবহার করেই বাঁচব, এসব বৈষম্য আমি মানব না। ইয়ান তখন ঠাট্টা করে বলে, মানে তুমি নিজের সম্মান পর্যন্ত নামিয়ে আনতে রাজি? হিজু গর্ব করে জবাব দেয়, পরিষ্কার থেকে হেরে যাওয়ার চেয়ে নোংরা হয়ে খেলে জেতাও ভালো। এরপর হিজু ইয়ানকে গ্রিটিং করে ঘুরে চলে যায়। পেছনে দাঁড়িয়ে ইয়ান হালকা হাসে। এই মেয়েটার দাপট আর একরোখা ভাব তাকে আলাদা করে আগ্রহী করে তোলে। বর্তমান সময় আসলে দেখা যায় ইয়ান প্রাসাদের ভেতরে নিজের রুমে বসে ক্যালোগ্রাফি প্র্যাকটিস করছিল। ঠিক তখনই রাজমাতা হঠাৎ এসে হাজির হয়। তিনি সামনে বসে মাথা নিচু করে আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চায় আর বলে যে তিনি রাগের মাথায় কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন। ইয়ান শান্তভাবে বলে, মন্ত্রী দংউ এই আগুন লাগার বিষয়ে খোঁজ নিয়েছে আর সে পরিস্থিতি সামলে নেবে। এই কথা শুনে রাজমাতা আবারও রেগে যায় আর বলে, পুরো প্রাসাদ আগুনে পুড়ছিল, ইউন প্রায় মারা যাচ্ছিল, অথচ মন্ত্রীরা শুধু তোমার গালে একটা দাগ পড়েছে কিনা সেটা নিয়েই চিন্তিত। এটা কি শুধু এই জন্য যে তুমি এখন রিজেন্ট মানে রাজ্যের দায়িত্বে আছো? ইয়ান ধৈর্য ধরে ব্যাখ্যা করে আর বলে, আমি বাধ্য হয়ে এই দায়িত্ব নিয়েছি, কারণ কিং ইউন এখনও ছোট। তাছাড়া রাজপরিবার এখন আর দেশের রাজনীতি বা ব্যবসা সরাসরি কিছু করে না, শুধু নামেই আছে। কিন্তু এদিকে ইয়ানের অনেক ট্যালেন্ট আর প্রভাব এত বেশি যে সেটাই রাজমাতার চোখের কাঁটা হয়ে গেছে। তার মনে হয় ইয়ান তার ছেলেকে সরিয়ে নিজে ক্ষমতা দখল করতে চায়। রাজমাতা রেগে গিয়ে একদম খোলাখুলি বলে দেয়, রাজনীতিবিদরা তোমার সাথে ছবি তুলতে চায় যাতে সেটা দিয়ে নিজেদের ইমেজ বাড়াতে পারে। ধনী বিজনেসম্যানরা তোমাকে বিদেশ সফরে নিয়ে যায় যাতে তোমার নাম ব্যবহার করে ইনভেস্টমেন্ট আনা যায়। মানে তুমি নিজেই এত প্রভাবশালী হয়ে গেছো যে রাজপরিবারের রাজার আসল গুরুত্বটাই ঢেকে যাচ্ছে। এই কথা শুনে ইয়ানের পুরনো একটা কষ্ট জেগে ওঠে। ছোটবেলায় ও একবার খুশি হয়ে বাবার কাছে গিয়েছিল, কারণ ইয়ান এক্সামে ফুল মার্কস পেয়েছে। কিন্তু ওর বাবা একদম ঠান্ডা গলায় বলে, সব কিছুতে ভালো করা তোমার দায়িত্ব, খারাপ করলে সেটা তোমার জন্যই লজ্জার বিষয়। তারপর ইয়ানকে ইন নাম থেকে ইয়ান নাম দেওয়া হয়, যার মানে সৎ আর ন্যায়পরায়ণ। কিন্তু এর সাথে একটা শর্ত ছিল, ইয়ান কখনোই ক্রাউন প্রিন্স মানে ওর ভাইয়ের চেয়ে বেশি হাইলাইট হতে পারবে না। মানে ইয়ানের এই নাম সাথে আগের ইন থেকে ইয়ান সবই ছিল এক ধরনের চাপ, যা ওর জীবনকে নিয়ন্ত্রণ করছে। বর্তমানে ফিরলে দেখা যায় ইয়ান ক্লান্ত হয়ে রাজমাতাকে জিজ্ঞেস করে, আপনার আসল উদ্দেশ্য কি? রাজমাতা তখন সরাসরি বলে, আমি চাই তুমি কিংকে সাপোর্ট করো, আর সেটা প্রমাণ করার জন্য তোমাকে একটা বিয়ে করতে হবে, রাজপ্রাসাদ থেকে দূরে থাকতে হবে, আর এই বিয়েটা আমি নিজে ঠিক করব। এই বিয়ের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তুমি পুরোপুরি রাজপরিবার আর কিংয়ের প্রতি অনুগত। এখানেই সিন কাট হয়। আমরা এরপরে সিয়ংতে পরিবারের দৃশ্য দেখতে পাই। ওখানে একদম পুরো টানটান উত্তেজনা।
হিজু অনেক বেশি রেগে আছে। তবে হিজুর বাবা সিয়ং হুন একদম ঠান্ডা আর নিশ্চিন্তে বসে আছে, যেন কিছুই হয়। পরিবারের বাকি সদস্যরাও সেখানে বসে আছে। আসলে হিজুকে না জানিয়েই হিজুর বিয়ে ঠিক হয়েছে। তবে হিজু জানে এই বিয়ে আসলে একটা স্ট্র্যাটেজি, ফ্যামিলির পাওয়ার বাড়ানোর জন্য। তবুও হিজুর ভীষণ অপমানিত বোধ হয়, কারণ যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক করা হয়েছে সে কোনো বড় পদের মানুষ না, একটা ছোটখাটো কোম্পানির ডিরেক্টর। হিজু রেগে গিয়ে নিজের পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তোমরা আমাকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বের করতে চাইছো, যাতে সব সম্পত্তি আমার ভাই তেজুকে দিতে পারো। তবে এই বিয়ে আমি কোনোভাবেই করব না, আমি নিজে এটা থামাবো। রাগে ফেটে পড়ে হিজু সেখান থেকে অফিসে চলে আসে এবং নিজের কর্মচারীদের উপরেই রাগ ঝাড়ে। হেজং কোনো মতে ওকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। সেদিন রাতে হিজু ল্যাপটপ নিয়ে বসে থাকে। হিজু একের পর এক বিয়ের প্রস্তাবের লিস্টে দেখে বিরক্ত হয়। সবাইকে ওর কাছে বাজে লাগে। হিজু ভাবে, আমি এত সুন্দর, বুদ্ধিমান আর ধনী, আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই। আমি শুধু নিজের লেভেলের একজন মানুষ চাই, যাকে বিয়ে করতে পারবো। ঠিক তখনই হিজুর মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। হিজু চোখ গিয়ে থামে রাজপরিবারের একটা ডকুমেন্টারির দিকে। পরের দিন সকালে ইয়ান মুখোমুখি হয় হেড মিনিস্টার জংসুনের সাথে, যে কিনা একজন মিনিস্টার হওয়ার সাথে সাথে রাজমাতার নিজের বাবা। তো জংসুন ইয়ানকে প্রাসাদ থেকে বের হতে দেখে সন্দেহ ভরা চোখ নিয়ে প্রশ্ন করতে শুরু করে। ইয়ান শান্তভাবে বলে, আমি শুধু কয়েকদিন রেস্ট নিতে চাই, কারণ কিংয়ের জন্মদিনের আয়োজন নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম আর অনেক ধকল গেছে। জংসুন তখন কথা ঘুরিয়ে বলে, আপনি না থাকলে রাজপ্রাসাদের নিরাপত্তা কে দেখবে? মানে সে ইঙ্গিত দিতে চাইছে আসলে পুরো রাজপরিবারই ইয়ানের উপরে নির্ভরশীল। ইয়ান এটা বুঝে হালকা হাসে আর বলে, আমি তো ভেবেছিলাম আমার এখানে না থাকাটাই বরং আপনাদের জন্য ভালো খবর হবে। যাই হোক, এরপর জংসুন আর রাজমাতার মধ্যে একটা গোপন মিটিং হয়। রাজমাতা রেগে গিয়ে ইয়ানের আচরণ নিয়ে অভিযোগ করে, বিশেষ করে কিং ইউনের জন্মদিনে ইয়ানের অশোভন পোশাক নিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো তারা সবসময় নিয়মকানুনের কথা বলে, আর ইয়ানকে নিয়ে সমালোচনা করলেও তারা ইয়ানের সামনে কিছু বলতে ভয় পায়, কারণ ইয়ানের ক্ষমতা অনেক বেশি। ইয়ান নিজের বাবা মা আর বড় ভাই সবাইকে হারিয়েছে, তবুও ইয়ান শক্তভাবে দাঁড়িয়ে আছে। কিং ইউনকে রক্ষা করছে আর পুরো রাজ্যের দায়িত্ব সামলাচ্ছে। মানুষ ইয়ানকে প্রায় রক্ষাকর্তার মতোই দেখে। মানুষজন ইয়ানকে এত বেশি সম্মান করে যে কিং ইউন একদম আড়ালে পড়ে যাচ্ছে। এই কারণেই যারা গোপনে রাজ্য দখল করতে চায় তাদের কাছে ইয়ান একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইয়ানের এই পোশাক পরা নিয়ে বড় একটা কেলেঙ্কারি শুরু হয়। সব নিউজ, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এটা ছড়িয়ে পড়ে। রাজপরিবারের অনেকেই ইয়ানকে দোষ দেয়, বলে ইয়ান নাকি তাদের ঐতিহ্য বজায় রাখছে না। কিন্তু মজার ব্যাপার হলো সাধারণ মানুষ আর রাজনীতিবিদরা উল্টো খুশিই হয়ে যায়। তাদের চোখে ইয়ান একদম নতুন যুগের রাজপুত্র, যে পুরনো নিয়ম ভেঙে বাস্তবতার কথা ভাবে। এই সময় হিজু তখন ইয়ানের ছবি দেখে চিন্তা ভাবনা করতে থাকে। হিজু বুঝতে পারে এই মানুষটাই ওর বিয়ে করার জন্য একদম পারফেক্ট, যে ওর বাবার সব প্ল্যান ভেঙে দিতে পারবে। মানে হিজু ইয়ানকে বিয়ে করার প্ল্যান করছে। অন্যদিকে নিজের বাড়িতে ইয়ান শান্তভাবে বসে বই পড়ছে। আসলে পোশাক নিয়ে যে বিতর্ক মিডিয়াতে শুরু হয়েছে সেটা ইয়ান ইচ্ছে করেই ছড়িয়েছে, যাতে আগুন লাগার সেই ঘটনাটা চাপা পড়ে যায়। এদিকে অফিসে হিজু খুবই উত্তেজিত হয়ে হেজংকে বলে, আমি নিজের ক্ষমতা ব্যবহার করে সরাসরি ইয়ানের সাথে যোগাযোগ করার জন্য আবেদন পাঠিয়েছি। এই কথা শুনে হেজং তো অবাক হয়ে যায়, কারণ সবাই জানে প্রিন্স ইয়ানের সাথে দেখা করা আকাশের তারা ছোঁয়ার মতো কঠিন। আর ঠিক তখনই হিজুর ট্যাবলেটে একটা নোটিফিকেশন আসে। আসলে ওর করা আবেদন সরাসরি রিজেক্ট করা হয়েছে। কারণটা আসলে খুবই সিম্পল। এই অহংকারী সিইও হিজু তার আবেদনপত্রে কোনো রকম কারণই লেখেনি, কারণ ও পুরো কনফিডেন্স ছিল যে ওর আবেদনপত্র রিজেক্ট করার ক্ষমতা কারণ নেই। ওদিকে চৈ হুন একটা লম্বা লিস্ট পড়ে শোনাচ্ছিল। অনেক বড় বড় লোক ইয়ানের সাথে দেখা করতে চায়, কিন্তু ইয়ান এক এক করে সবাইকে ঠান্ডা মাথায় রিজেক্ট করে দেয়। একইভাবে হিজুর পাঠানো আবেদনগুলো বারবার রিজেক্ট হতে থাকে, আর এতে হিজুর ইগোতে লাগে। ও তখন একদম সিরিয়াস হয়ে যায়, আঙুল জ্বালিয়ে একের পর এক আবেদন পাঠাতেই থাকে। প্রতিবারই হিজু নিজের পরিচয় আরও বড় করে লেখে, কখনো চেয়ারম্যানের মেয়ে, কখনো বড় কোম্পানির সিইও,
এভাবে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করে। শুধু এতেই থামে না, হিজু বাড়িয়ে বাড়িয়ে রাজ পরিবারের প্রশংসা করে লেখে। তারপর আত্মবিশ্বাস নিয়ে সেন্ট চাপ দেয়। কিন্তু যত বড়ই পরিচয় দিক, জয়হুন যখনই পড়ে শোনায় ইয়ানের একটাই উত্তর, রিজেক্ট করে দাও। হিজুর ট্যাবলেটে আবার স্কিন লাল হয়ে যায়। এতে হিজু রাগে ফেটে পড়ে। শেষে বিরক্ত হয়ে হিজু একটা আলাদা আইডি বের করে আর মনে করে প্রাসাদে প্রথম দেখা হওয়ার সময় ইয়ানোকে স্কুলের জুনিয়র বলেছিল। এবারও নিজের পরিচয় দেয় স্কুলের জুনিয়র। জয়হুন একটু অবাক হয়ে এই অদ্ভুত পরিচয়টা পড়ে শোনায়। এটা শুনে ইয়ানের মুখে হালকা হাসি আসে, আরও বুঝতে পারে এই মেয়েটা অনেক বেশি জেদি। শেষে ইয়ান মজা পেয়ে বলে, এই আবেদনটা অ্যাকসেপ্ট করো। আর ঠাট্টা করে বলে, একজন জুনিয়র এত কষ্ট করে সাহায্য চাইছে, তাকে কি করে আর না বলা যায়। ওদিকে হিজু স্ক্রিনে অ্যাকসেপ্টেড দেখায়। হিজু হাসে, কারণ হিজু বুঝে গেছে যে ইয়ান তার ফাঁদে পড়ে গেছে। এদিকে ইয়ান হঠাৎ একটা অচেনা মেয়ের সাথে দেখা করতে রাজি হওয়ায় রাজমাতা আরও সন্দেহ করেন। তিনি চুপিসারে ইয়ানের বাড়িতে নিজের লোক পাঠায় ইয়ানের উপরে নজর রাখার জন্য। অবশেষে যে মিটিংয়ের জন্য এত অপেক্ষা, রাত নামতে ইয়ানের নিরিবিলি বাড়ির সামনে একটা কালো বিলাসবহুল গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে হিজু নামে, একদম কনফিডেন্ট, এলিগেন্ট ড্রেস পরে। হিজুর হাঁটা, তার স্টাইল সব কিছুতেই পাওয়ার আর দাপট ঝরে পড়ে। হিজুকে ভেতরে নিয়ে যাওয়া হয় একটা বড় বিলাসবহুল ড্রয়িং রুম, যেখানে ইয়ান আগেই বসে অপেক্ষা করছিল। দুজনে মুখোমুখি হতেই চারপাশ একদম চুপ হয়ে যায়। ইয়ান প্রথমে একটু মজা করে বলে, এইসব অদ্ভুত অদ্ভুত পরিচয় দিয়ে অন্যকে বিরক্ত করার কারণ কি? এদিকে হিজু একদমই নার্ভাস না। ও সরাসরি ইয়ানের চোখে চোখ রেখে তাকায়। তারপর ঠান্ডা আর কনফিডেন্ট ভঙ্গিতে বলে, আমি আপনাকে বিয়ের জন্য প্রপোজ করতে এসেছি, চলুন আমরা বিয়ে করি। এই কথা বলার সাথে সাথেই প্রথম পর্ব এখানেই শেষ হয়। গত 2 দিনে ইয়ানের কাছে এরকম আরও অনেক বিয়ের প্রস্তাব এসেছে, তাই সে হিজুকে বলে। হিজু যেন নিজের সব কিছু পরিষ্কার করে বলে যে হিজু আসলে কি বলতে চাইছে। হিজু একদম আত্মবিশ্বাস নিয়ে নিজের পাওয়ার লিস্ট খুলে দেয় আর বলে, আমার বিশাল সম্পদ আছে, সফল ক্যারিয়ার আছে, আর আমি নিজেও খুব সুন্দরী আর বুদ্ধিমতী একজন মেয়ে। এইসব কথা শুনে ইয়ান হেসে ফেলে, কারণ এগুলো ইয়ানের জন্য কিছুই না। ইয়ানের কাছে এগুলো কোনো ইমপ্রেশনই ফেলে না। কিন্তু হিজু তো থামে না। ও বলে, আমার সবচেয়ে বড় পাওয়ার হলো আমার মোটা চামড়া। কখনো মানুষের কথায় আমি গায়ে লাগাই না। আমি রাজি আছি তোমার সব ধরনের সমালোচনা নিজের উপরে নিতে। এমনকি বিয়ের চুক্তি শেষ হয়ে গেলে ডিভোর্সের পরে সব দোষ আমি নিজের কাঁধেই নিয়ে নেব। এবার এই সোজাসাপটা কথা ইয়ানকে একটু আগ্রহী করে, কিন্তু হিজুর আশা উল্টো হয়ে যায়। ইয়ান হালকা হাসি দিয়ে হিজুর প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়। তার কারণ ইয়ান শুধু ভালোবাসার ভিত্তিতেই বিয়ে করতে চায়, কোনো চুক্তির ভিত্তিতে না। অন্যদিকে রাজমাতা রাজপ্রাসাদে ইয়ানের বিয়ে দেওয়ার জন্য অনেক মনোযোগ দিয়ে মেয়ে বাছাই করছিল, কারণ ইয়ানের বিয়ের পরে সেই বাছাইকৃত মেয়ের মাধ্যমেই সে ইয়ানকে কন্ট্রোল করতে চায়। তখনই খবর আসে যে হিজু নামের এক মেয়ে ইয়ানের বাড়ির সামনে ঝামেলা করছে। সিসিটিভিতে রাজমাতা ওকে দেখতে পায়। আসলে হিজুকে বাইরে বের করে দেওয়া হয়েছে, তাই ও ঝামেলা করছিল। রাজমাতা হিজুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে ঘুম ঘুম চোখে হিজু হেজংকে পুরো ঘটনা বলে যে কিভাবে অজুহাত দিয়ে ইয়ান ওকে রিজেক্ট করে দিয়েছে। তবে এতে করে তো হিজুর অনেক বেশি আত্মসম্মানে লেগেছে, তাই ওর জেদ আরও বেড়ে যায়। হিজু বুঝে ফেলে ইয়ানের চারপাশে এখন অনেক ভালো সাজানো মেয়ে আছে যারা সুন্দরী আর এলিগেন্ট। যদি হিজু সবার মতো সাধারণ হয়ে থাকে তাহলে হিজু তাদের কাছে হেরে যাবে। হিজু তখন পুরনো একটা ঘটনা মনে করে, যখন ইয়ান রাজপ্রাসাদে হান্টিংয়ের ড্রেস পরে এসেছিল। সেটাই ইয়ানকে সবার থেকে আলাদা লেগেছিল। হিজু তখন সিদ্ধান্ত নেয়, ইয়ানের মতো অদ্ভুত মানুষকে আকর্ষণ করতে হলে তাকেও আরও অদ্ভুত কিছু করতে হবে। হিজু নিজের প্ল্যানিং হেড মিনিয়নকে ডেকে আনে আর মিনিয়নকে একটা সিক্রেট মিশন দেয়। মিনিয়ন সেটা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু কিছু না বলে কাজ শুরু করে। মিনিয়ন একের পর এক সোর্স ঘাঁটতে থাকে, কখনো পরিবারের সাহায্য নেয়, কখনো ইনফরমেশন কালেক্ট করে, আবার কখনো গোপনে লোকজনকে ব্যবহার করে। শেষমেশ সে ফাইনালি ইয়ানের পুরো শিডিউল জোগাড় করে ফেলে। মিনিয়ন এতে খুশিতে একদম দৌড়ে গিয়ে নিজের বস হেজংকে রিপোর্ট করে আর একটু লজ্জা করে জিজ্ঞেস করে,
আমি কি এখন অফিসিয়ালি হিজু ম্যাডামের টিমে জয়েন হতে পারবো? হেজং এতে হ্যাঁ বলতেই মিনিয়ন তো খুশিতে লাফাতেই শুরু করে দেয়। এভাবেই শুরু হয় প্রথম মিশন। সবুজ ঘাসে ভরা একটা খেলার মাঠ। ইয়ান সেখানে সাদা ঘোড়ায় চড়ে শান্তভাবে ঘুরছিল। হঠাৎ পেছন থেকে আরেকটা ঘোড়ার শব্দ ভেসে আসে। হিজু সেখানে হাজির হয় আর চিৎকার করে ইয়ানের নাম ধরে ডাকতে থাকে। তারপর একদম একটা মিষ্টি হাসি দিয়ে বলে, মাত্র 2 দিন আমাদের দেখা হয়নি, আর আমি তোমাকে এত মিস করেছি যে আমি পাগলই হয়ে যাচ্ছিলাম। এই অতিরিক্ত রোমান্টিক আচরণ দেখে ইয়ান লজ্জা পেয়ে যায়। কিন্তু এখানেই শেষ না। পরের দৃশ্যে ইয়ান একা শান্তভাবে একটা ঘরে খেতে বসেছে। ঠিক তখনই দরজা খুলে যায় আর আবারও সেই পেছনে লেগে থাকা হিজু এসে ঢুকে পড়ে। ইয়ান এবার আর চুপ থাকতে পারে না আর বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমার সব জায়গার খবর পাচ্ছ? হিজু নির্লজ্জভাবে বলে, আমি আগেই লোক লাগিয়ে তোমার পুরো শিডিউল বের করে নিয়েছি। আমি আসলে ভালোবাসা জয়ের মিশন করছি আর রোমান্টিক প্ল্যান বানিয়ে তোমার হৃদয় চুরি করতে চাই। হিজুর এই ফলো করা থামেই না। গাড়িতে, রাস্তায়, যেখানে ইয়ান যাক না কেন হিজু পিছুই ছাড়ে না। অন্ধকার সিনেমা হলের ভেতরে হিজু আবারও ইয়ানের পাশে হাজির হয় আর মিষ্টি করে বলে, স্ক্রিনের সিনেমার হিরোর চেয়ে তোমার সৌন্দর্য অনেক বেশি আকর্ষণীয়। এই অতিরিক্ত ফ্লার্ট শুনে ইয়ান আর থাকতে পারে না। ও তাড়াহুড়ো করে উঠে পালিয়ে যায়। এরপরও হিজু থামে না। ও একবার মুঠোফোন, একবার ছদ্মবেশ, একবার অন্যরকম পোশাক, সব রকম চেষ্টা করে ইয়ানকে ট্র্যাক করে। ইয়ান এতে প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এবং মনে করে এবার ওকে ছদ্মবেশ নিয়ে বাইরে বের হতে হবে, না হলে ও হিজুর থেকে শান্তি পাবে না। এদিকে হিজুর কাছে হিজুর বড় ভাবি অর্থাৎ ওর ভাই তেজুর বউ দায়ং কল করে। দায়ং উপরে উপরে হিজুর সাথে ভালো ব্যবহার করলেও ও ভিতর দিয়ে একটা শয়তানের হাড্ডি ছিল। দায়ং তখন বলে, তোমার ডেট একটি ছেলের সাথে ঠিক করা হয়েছে, ভালো হবে যে তুমি ডেটে চলে যাও। আর যদি না যাও তাহলে তুমি তো জানোই যে বাবা তোমার কোম্পানি তোমার থেকে কেড়ে নেবে। এটা শুনে হিজু শুধু দীর্ঘশ্বাস ফেলে। ওর পরিবারটা সবসময় প্ল্যান আর স্বার্থ দিয়েই ভরা। এরপর হিজু ডেটের জায়গায় যায়, যেটা হলো ইয়ানের ব্যক্তিগত আর্ট গ্যালারি। হিজু আসে একদম আত্মবিশ্বাস নিয়ে আর সরাসরি কিম জুনকে বলে, এটা যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ তাই বেশি ঘুরিয়ে লাভ নেই, চলো সরাসরি বিয়ে পর্যন্ত যাওয়া যাক। হিজু আরও বলে, আমি খুশি যে তুমি বাড়ির একমাত্র ছেলে, তাই ভবিষ্যতে পারিবারিক লড়াই কম হবে। আমার বাবা ইতোমধ্যেই আমার ভাই তেজুর জন্য প্ল্যান করে রেখেছে যে আমাকে বিয়ে দিয়ে তেজুকে সব সম্পত্তি লিখে দিবে। যদি তুমি টাকার জন্য আমাকে বিয়ে করতে আসো তাহলে আমি তোমাকে তোমার চাহিদার চেয়েও বেশি টাকা দিতে রাজি আছি, কিন্তু বদলে তোমাকে পুরোপুরি আমার পাশে থাকতে হবে। আমার পাওয়ার বাড়াতে সাহায্য করতে হবে যাতে আমি আরও উপরে উঠতে পারি। এই ঠান্ডা মাথার একদম স্পষ্ট কথা শুনে কিম জুন তো একদম চুপ হয়ে যায়। ঠিক তখনই চৈহুন সেখানে এসে হাজির হয়। আর্ট এক্সিবিশনের কথা বলে। হিজু মজা করে বলে, আমি চাইলে এখান থেকে কিছু দামি জিনিস উঠিয়েও নিয়ে যেতে পারি। চৈহুন হেসে বলে, যদি দামি কিছু চাও তাহলে নিচে 2 নাম্বার বেসমেন্টে চলে যাও। এদিকে হিজুর এত অহংকারী কথা শুনে সেই কিম জুন বিয়ে ভেঙে চলে যায়। হিজু এতে উপর দিয়ে দেখায় যেন ওর কোনো যায় আসে না, কিন্তু ভেতরে অনেক কষ্ট পায়। হিজু ভাবে এই দুনিয়ায় হয়তো এমন কেউ নেই যে ওর এই কঠিন স্বভাব মেনে নিতে পারবে। এদিকে এই ঘটনার খবর ইয়ান পর্যন্ত পৌঁছে যায়। চৈহুন বলে, হিজু খুব দ্রুত আবারও নতুন টার্গেট মানে অন্য ছেলে ধরে ফেলেছে। এটা শুনে ইয়ান একটু জেলাস হয়ে যায় আর রেগে গিয়ে চৈহুনের উপরেই রাগ ঝাড়ে। এবার ইয়ান হঠাৎ ভাবনায় পড়ে যায়। তারপর গল্পটা একটু ফ্ল্যাশব্যাকে যায়। রাজ পরিবারের পুরনো একটা ট্র্যাজেডি দেখা যায়। একটা অন্ধকার চাপা পরিবেশে আগের রাজা মানে ইয়ানের ভাই খুব ক্লান্ত অবস্থায় বসে আছে আর নিজের পদত্যাগের কাগজ লিখছে, এবং তার সামনে রাজমাতা মানে তার বউ দাঁড়িয়ে আছে, রাগে আর হতাশায় কাঁপছে। রাজা বলে, এটা না করলে আমি বাঁচতে পারবো না। এই কথা শুনে রাজমাতা রাগে ফেটে পড়ে। সে কাগজটা ছিঁড়ে ফেলে আগুনে পুড়িয়ে দেয়। তারপর চিৎকার করে বলে, আমি বরং তোমাকে হারিয়ে ফেলবো, কিন্তু রাজ্য কখনো হারাতে দেব না। তারপরই ঘটে ভয়ঙ্কর ঘটনা। এক ভয়াবহ আগুন পুরো রাজপ্রাসাদ গ্রাস করে ফেলে। রাজমাতা হতবাক হয়ে দেখে তার স্বামীর নিথর দেহ আগুন থেকে বের করে আনা হচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনা তখন ইয়ানও নিজে চোখে দেখে ফেলে। এবার ফ্ল্যাশব্যাক শেষ হয়। ইয়ান হঠাৎ এসব স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে, ঘামে ভেজা অবস্থায়।
এর পরের দিন ছিল একটা গুরুত্বপূর্ণ দিন। কিং ইউন নিজে উপস্থিত থেকে সফল বিজনেসম্যানদের অ্যাওয়ার্ড দেবে। এই সুযোগে রাজমাতা পরিকল্পনা করে, কারণ ইয়ান তখন উপস্থিত থাকবে না। এটা কাজে লাগিয়ে সে নিজের চাল চালতে চায়। এই আয়োজনটা ছিল মূলত ক্ষমতা দেখানোর আর ইউনের আত্মনির্ভরতা প্রমাণ করার জন্য। অপরদিকে ইয়ান তখন ক্লান্ত, শরীর একদম ভেঙে পড়লেও ওর মনে চিন্তা কাজ করছে, কারণ ছোট ইউন এখনো খুবই ছোট আর দুর্বল। এই পুরো দায়িত্ব ইউনের জন্য খুবই চাপের। অন্যদিকে হিজুও প্রস্তুতি নিচ্ছে, কারণ তাকেও আজ সম্মানিত বিজনেস ওম্যান হিসেবে ওখানে উপস্থিত হতে হবে। এই সময় হেজং ফোন করে তাকে একের পর এক নির্দেশনা দিতে থাকে। বেশি ঝলমলে গয়না পরা যাবে না, বেশি তীব্র পারফিউম দেওয়া যাবে না, একদমই লাল রঙের পোশাকও পরা যাবে না। এগুলো প্রাসাদের রুলস। এমনকি ফোনেই হেজং এত নিখুঁতভাবে সব রুলস খুঁজেছে যে হিজো নিজেও অবাক হয়ে যায়। এদিকে স্টেজের পিছনে তখন ইউন অনেক বেশি ভয় পাচ্ছে। সবাই তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে খুবই নার্ভাস। ঠিক তখনই ইয়ান এসে হাজির হয় আর নিজের রাজকীয় শক্তি দেখিয়ে সবাইকে সরিয়ে দেয়। আসলে ইউনি গোপনে ইয়ানকে ডেকেছিল, কারণ সে ভয় পাচ্ছিল। তারপর অনুষ্ঠান শুরু হয়। ইউন ভয়ে কাঁপতে কাঁপতে সামনে আসে, ফটোগ্রাফারদের সামনে হাঁটে। ইয়ান তখন তার হাত ধরে পাশে পাশে হাঁটে, তাকে সাহস দেয়। দূর থেকে হিজো এটা দেখে হালকা হাসি দেয়। এরপর পুরস্কারের ঘোষণা শুরু হয়। সব কিছু ঠিকঠাক চলতে থাকে। তারপর আসে সবচেয়ে বড় ঘোষণা। বছরের সেরা বিজনেস ওম্যান হয়েছে হিজু। হিজো এতে আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে উঠে যায় রাজকীয় ভঙ্গিতে। হিজো ইয়নকে সম্মান জানিয়ে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানায়। এই সুযোগে হিজো ইয়ানকে মজা করে বলে, আমি তোমাকে খুব মিস করেছি। এটা শুনে ইয়ান একটু লজ্জা পেয়ে লাল হয়ে যায়। এমনকি হিজো আরও দুষ্টামি করে চোখ টিপে বলে, আমি তোমার কাছ থেকে আরও একটা পুরস্কার চাই। ওর এই দুষ্টু আর কিউট আচরণ দেখে কঠিন স্বভাবের ইয়ানও হালকা হাসি দেয়। অনুষ্ঠান শেষ হওয়ার পরে হিজো সাথে সাথে ফোন বের করে আর একের পর এক ছবি তোলে। নিজের মাথায় পড়া সম্মানসূচক ফুলের টুপি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়, সাথে অনেকগুলো হ্যাশট্যাগও যোগ করে। এদিকে হিজো এতই খুশি ছিল যে অ্যাওয়ার্ড হিসেবে পাওয়া সেই টুপিটা নিজের মাথা থেকে কিছুতেই খুলতে চায় না। তখন ডংউ সেখানে আসে। হিজোকে এখন এমন লাগছে যেন হাঁটাচলা করা একটা বিশাল আনারস। ডংউ এটা দেখে তাকে মজা করে বলে, তুমি এত গর্ব করছো যেন সবাই তোমার প্রতি হিংসা করে, তাই তো? হিজোর সাথে সাথে মুখ বাঁকিয়ে পাল্টা জবাব দেয়, তুমি আসলে আমার সাফল্য দেখে হিংসা করছো। হিজুকে এভাবে খুশি হতে দেখে ডংও ভীষণ খুশি হয় আর নিজেদের স্কুল জীবনের কিছু পুরনো মুহূর্ত মনে করতে থাকে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ডংও মনে মনে হিজুকে পছন্দ করে। এদিকে রাতে ইয়ান খুবই অসুস্থ হয়ে পড়ে, ওর মাথা খুব ব্যথা করছে। চৈহুনকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও হাসপাতালে যেতে চায় না, কারণ হাসপাতালে গেলেই ও রাজমাতার নজরবন্দি হয়ে যাবে। ওই একই হোটেলে তখন আমরা হিজুকেও আসতে দেখি। হঠাৎ ওর সাথে চৈহুনের ধাক্কা লাগে। এদিকে একজন ব্যক্তিগত ডাক্তার গোপনে ইয়ানকে চিকিৎসা দিচ্ছে। ডাক্তার জানায় ইয়ান তীব্র ইনসোমনিয়ায় ভুগছে, তাই শুধু সেডেটিভ দিয়েই ইয়ানকে ঘুম পাড়ানো গেছে, যাতে শরীর রেস্ট নিতে পারে। হিজু তখন পাশেই দাঁড়িয়েছিল। ডাক্তার চলে যাওয়ার সময় হিজু তাকে অনুরোধ করে যেন এই ব্যাপারটা গোপন রাখা হয়। হিজু এমনকি বলে রিপোর্টে লিখবেন, আজকের এই রোগী আমি ছিলাম। ডাক্তার বুঝে যায় এবং এতে সম্মতি দেয়। এদিকে রাজপ্রাসাদে ইয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজমাতা ওকে অনেক বকাবকি করে আর বলে, তোমার দুর্বলতা পুরো রাজপরিবারের সম্মান নষ্ট করছে। ইয়ন ভয়ে চুপ হয়ে যায়। এটা দেখে রাজমাতার মনে পুরনো স্মৃতি ফিরে আসে। তার আবারও আগের রাজা অর্থাৎ নিজের স্বামীর কথা মনে পড়ে, যাও একই রকমের দুর্বল ছিল। এই স্মৃতি রাজমাতাকে আরও রাগিয়ে তোলে এবং ইয়ানের প্রতি ঘৃণা আরও বাড়িয়ে দেয়। সে সঙ্গে সঙ্গে আদেশ দেয়, আমি ইয়ানের সাথে দেখা করতে যাব। অন্যদিকে হোটেলের ঘরে হিজু আর চৈহুন খাবার খাচ্ছিল এবং একে অপরের সাথে কথা বলছিল। ঠিক এমন সময় চৈহুন খবর পায় যে রাজমাতা এখানেই আসছে ইয়ানের সাথে দেখা করতে। চৈহুন এতে বেশ ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি হিজুকে লুকিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে রাজমাতা হোটেলে ঢুকে পড়ে। সে সরাসরি ইয়ানের রুমে যায়। ইয়ান তখন শান্তভাবে একটা পাতলা পোশাক পরে বের হয়। এবার স্বাভাবিকভাবেই রাজমাতা একটু অস্বস্তিতে পড়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চায়, কিন্তু যাওয়ার সময় সে সোফার উপরে মেয়েদের একটা ব্যাগ দেখে। এতে সে আবারও ভিতরে আসে
এবং এই সময় সে একেবারে ওদেরকে হাতে নাতে ধরে ফেলে। রাজমাতা হিজুকে দেখে ফেলে। সিন এখানেই কাট হয়। পরের দিন হিজু ঘুম থেকে উঠতেই হেজং তাকে ফোন করে ভয়ঙ্করভাবে বলে, তুমি আজ কোথাও বের হতে পারবে না। হিজু তখন আদৌ ঘুমে কিছুই বুঝতে পারে না আর নিজের কম্পিউটারে নিউজ খুলে দেখে পুরো সোশ্যাল মিডিয়া আর নিউজ পোর্টালে হইচই করছে। খবরটা হলো ইয়ান আর হিজুকে একসাথে লুকিয়ে একটা হোটেলে দেখা করতে দেখা গেছে। দুজন একসাথে হোটেলে ঢুকেছে। চৈহুনও সেখানে ছিল না, তাই সবাই এটাকে গোপন প্রেম বা গোপন বিয়ে বলে ধরে নিয়েছে। এরপর আরও ভয়ঙ্কর গুজব ছড়ায় যে একজন ডাক্তারকেও তাদের সাথে দেখা গেছে। ধারণা করা যাচ্ছে যে হিজু হয়তো প্রেগনেন্ট। তবে হিজু এসব দেখে উল্টো খুশি হয়ে যায় আর মজা করে ভাবতে থাকে, আরে বাহ, মানুষ তো আমাকে আর ইয়ানকে নিয়ে বিয়ে পর্যন্তও বানিয়ে ফেলেছে। তবে হেজং এতে মোটেও খুশি হয় না, কারণ এর আগেও একবার হিজুর সাথে একটা বড় আইডলের স্ক্যান্ডাল ভাইরাল হয়েছিল আর ওই আইডলের ফ্যানরা হিজুকে অনেক হ্যারাস করেছিল। তবে এবার পরিস্থিতি আরও ভয়ঙ্কর। এবার শুধু ফ্যান নয়, বরং পুরো দেশই হিজুর পিছনে পড়ে যাবে। এদিকে ইয়ান এবার আর সরাসরি রাজপ্রাসাদে ফিরে যায় না, বরং নিজের ব্যক্তিগত বাসভবনে চলে আসে আর চৈহুনকে বলে হিজুকে ডেকে আনতে। সেই বাড়িটা ছিল পাহাড়ের পাশে বিশাল রাজকীয় এক প্রাসাদ। হিজু আর হেজং ভেতরে ঢোকে। বিশাল করিডোর দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে, যেখানে ইয়ান আগে থেকেই অপেক্ষা করছিল। বাইরে চাকর বাকররা ফিসফিস করে বলছে, এরা কি সত্যি প্রেম করছে নাকি? এমন গুজব আরও বাড়তে থাকে। ভেতরে ইয়ান হিজুর কাছে সরাসরি ক্ষমা চায় আর বলে, আমার কারণেই তুমি রাজনৈতিক ঝড়ের মধ্যে পড়ে গেছো। তবে এর জন্য তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। হিজু একটু চুপ থাকে, তারপরে বলে, তুমি হয়তো এমন কিছুই করতে পারবে না যা আমি চাই। এরপর হিজু একটা বাক্স খুলে দেখায়। ভেতরে একটা সম্মানসূচক ফুল, যেটা সম্ভবত কোনো মেডেল টাইপের জিনিস আর কি। কোনো প্রতিযোগিতায় জিতেছিল হয়তো, তাই পেয়েছে। সিন তখন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে রয়্যাল একাডেমির রাজকীয় আর্চারি প্রতিযোগিতা সেই বিশাল স্টেডিয়ামে হচ্ছিল। অভিজাতরা, রাজপরিবার সবাই উপস্থিত। ইয়ানও তখন প্রতিযোগিতার একজন পার্টিসিপেন্ট। খেলার মাঠে তখন পরিবেশ একদম টান টান উত্তেজনায় ভরা। এখানে হিজু ছিল ইয়ানের বিপক্ষের দলে, মানে এখানে দুটো দল ছিল, একটা হচ্ছে ব্লু ড্রাগন আর একটা হচ্ছে ভেরি মিলিয়ন বার্ড। মিনচে তখন খেলার মাঝেই হিজুকে অপমান করার চেষ্টা করে, তবে ইয়ান এটা দেখে রেগে যায় এবং সঙ্গে সঙ্গে মিনচেকে ধমক দেয়। এতে মিনচে সাথে সাথেই চুপ হয়ে যায় এবং ক্ষমা চায়। প্রতিযোগিতায় সব দিক থেকে ইয়ান এগিয়ে থাকলেও শেষমেশ ও হিজুকে জেতানোর জন্য ইচ্ছে করেই প্রতিযোগিতায় হেরে যায়। এবার সিন বর্তমানে ফিরে আসে। হিজু ইয়ানকে প্রশ্ন করে আর জানতে চায়, তুমি কি কখনো কারো কাছে হারতে গিয়ে কষ্ট পেয়েছো, যাকে তুমি সহজেই হারাতে পারতে? এরপর হিজু নিজের জীবনের কষ্টের কথা খুলে বলে, আমি বিজনেসে সফল, কিন্তু আমার ভাই তেজু একদমই অযোগ্য এবং ব্যর্থ। এমনকি ওকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল। তাছাড়া তেজু নিজের ব্যবসাও নষ্ট করে দিয়েছে। তবুও আমার বাবা সবসময় ভাইকেই সেরা মনে করে। পরিবারের সবাই সবসময় ওত পেতে থাকে আমার ভুল ধরার জন্য। একটা ভুল পেলেই ওরা আমার সব কিছু কেড়ে নেবে আর পুরো সম্পত্তি ভাইকে দেওয়া হবে। আর এই অন্যায়ের মূল কারণ হলো ওর ভাই এক ধনী পরিবারের মেয়েকে বিয়ে করে এনেছে, এই জন্য। তাই আমি চাই যে আমিও একজন ধনী পরিবারে বিয়ে করব, যাতে আমার মাথাও উঁচু করতে পারি। ইয়ান ভুরু কুচকে জিজ্ঞেস করে, তুমি কি শুধু পাওয়ার জন্য নিজেকে বিক্রি করতে চাও? হিজু শান্তভাবে উত্তর দেয়, এই পাওয়ার থাকলেই আমাকে সবাই তোয়াজ করে চলবে। ইয়ান বুঝতে পারে ওরা দুজনেই আসলে একই ধরনের মানুষ, দুজনেই ক্ষমতার খেলায় আটকে আছে। তাই ও হিজুর দিকে তাকিয়ে বলে, প্রস্তুত হও, তুমি এবার আমার স্ত্রী হতে চলেছ, কারণ তুমি এখন একটা দেশের বিরুদ্ধে দাঁড়াবে। তো এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।